জিসানদের কোম্পানি একটা বড় ডাহাল সাইন করেছে। সাইনের সময় জিসান ছিল না, বড় ভাই তাওহিদি তাই পেপার সাইন করেছে। এত বড় ডাহাল আগে কখনো পায়নি। যাদের সাথে ডাহাল সাইন করেছে তারা দেশের বাহির থেকে আসছে, তাই কাজটা অনেক ইম্পর্টেন্ট। ডাহলের কাগজগুলো তাই জিসান চেক করছে। কাগজ দেখার সাথে সাথে জিসানের মেজাজ গরম হয়ে গিয়েছে। ভাইয়া কি এসব কাগজ দেখে সাইন করেনি? কি এসব? এটা তো কোম্পানিকে ডাহবানোর প্ল্যানিং চলছে। তাই কাগজগুলো নিয়ে তাওহিদের কাছে গেল। এসব কি ভাইয়া, তুমি কি দেখে কাগজগুলো সাইন করছে? এত বড় রিস্ক নেওয়ার কি দরকার ছিল? কি হইছে আগে খুলে বল। আমি তো ভালোমতো পড়েই পেপারগুলো সাইন করেছি। সমস্যা কি? নিচের শর্তগুলো দেখছ, টাইম মতো ডেলিভারি দিতে না পারলে বা লেট হলে বা ক্যান্সেল করতে চাইলে আমাদের কোম্পানিকে 3 ডাবল টাকা শোধ করতে হবে, লোকসান হিসেবে। আর এত অল্প সময় তাদের সব ডাহমান্ডাহ পূরণ করব কিভাবে? বিজনেস এই সময়ের 19-20 তো হয়, তাই বলে এমন শর্ত। এটা করতে গেলে আমাদের সবকিছু নিলামে উঠে যাবে। তাওহিদ পেপারগুলো হাতে নিয়ে আবার দেখতে থাকে। পেপারগুলো দেখে তাওহিদের ও মাথা গরম হয়ে যায়। জিসান, আমি পেপারগুলো ভালো করে চেক করেছিলাম, এ ধরনের কোনো শর্ত তখন ছিল না। আমি এত বছর ধরে বিজনেস করছি, এত বড় ভুল আমি কিভাবে করব? এসব দেখলে আগে ডাহলি সাইন করতাম না। জিসান কিছুক্ষণ চুপ থেকে ভাবতে লাগল, সত্যি ভাইয়ার ধারা এত বড় ভুল হওয়ার কথা না। তার মানে আমাদের কোম্পানিতেই এমন কেউ আছে যে আমাদের ধোঁকা দিচ্ছে, একে কোম্পানির সাথে হাত মিলিয়ে। আচ্ছা, কোম্পানির মালিক কে? তুমি চিনো? এই ধরনের শর্তের পিছনে কারণ কি? আমাদের সাথে তো এটাই তার প্রথম ডাহাল। না, চিনি না, কানাডা থেকে এসেছে পরিবার নিয়ে। এত বছর নাকি ওখানেই ছিল। আচ্ছা শুনো ভাইয়া, বাবাকে কিছু বলো না, অনেক বিশ্বাস করে তার গড়ানো ব্যবসা বাণিজ্য আমাদের হাতে তুলে দিয়েছে, এসব জানতে পারলে অনেক টেনশন করবে। আমি এই ডাহলের সম্পূর্ণ দায়িত্ব নিলাম, তুমি বাকি কোম্পানির ডাহলগুলো দেখো। তাওহিদ চিন্তা করলে এটাই ভালো হবে। ডাহলটার কারণে জিসান পুরাই ব্যস্ত হয়ে পড়ল। টাইম মতো ডাহলটা ডেলিভারি করতেই হবে। তার জন্য নিজেকেই সব দেখতে হবে, কারো আশায় দিয়ে দিলে সব হারাতে হবে। আর বাসায় বলেনি, কারণ অফিসের কোনো ঝামেলা তারা বাসায় নিয়ে যায় না। কিছু দিন পর একে কোম্পানির পক্ষ থেকে এক বড় পার্টি আয়োজন করা হল। দেশের বড় বড় বিজনেসম্যানদের ইনভাইট করা হল। একে কোম্পানির ম্যানেজার এসে জিসানকে ইনভাইট করে গেল, আর কার্ডে লেখা ছিল নিজের লাইফ পার্টনারকে সাথে করে নিয়ে যেতে হবে। তার মানে তিশাকেও নিতে হবে সাথে। এ ধরনের বিজনেস পার্টিগুলোতে তিশাকে নিয়ে যাওয়া জিসানের একদম পছন্দ না। পার্টিগুলো খুব বিশৃঙ্খল টাইপের। কিন্তু এই পার্টিতে তিশাকে নিতেই হবে, কারণ একে কোম্পানির মালিককে দেখতে হবে। কে এই আরাফান খান? কেন আমাদের সাথে এমন করছে? জিসান আর কিছু না ভেবেই পার্টির দিন একটু তাড়াতাড়ি বাসায় চলে গেল, কারণ রাতে আবার পার্টিতে যেতে হবে। জিসানকে এত তাড়াতাড়ি বাসায় আসতে দেখে অবাক আমি। আপনি এত তাড়াতাড়ি এলেন? শরীর ঠিক আছে তো? তিশা, হুম্মম, সব ঠিক আছে। আসলো রাতে একটা পার্টি আছে তো চাই তাড়াতাড়ি চলে এসেছি। ও আচ্ছা, আমি চা নিয়ে আসছি। তিশা শোন, তোকেও যেতে হবে আমার সাথে। আমি ওখানে গিয়ে একা একা কি করব? তিশা। জিসান তিশার সামনে এসে তিশার দুকাঁধে হাত রেখে, কিছু করার নেই যান, যেতেই হবে। পার্টনারকে সাথে করে নিয়ে যাওয়ার জন্য বলেছে। আর যাওয়াটা ইম্পর্টেন্ট না হলে তোকে কোনোদিনও আমি এই ধরনের পার্টিতে নেবার কথা বলতাম না, তুই তো জানিস। ওকে, আমি যাব। তিশা।
শোন, এইগুলো তোর জন্য, এগুলো পরেই যেতে হবে। কিছু শপিং ব্যাগ তিশার হাতে দিয়ে তিশা শপিং ব্যাগগুলো রেখে জিসানের জন্য চা আনতে চলে গেল। সন্ধ্যার পর তিশা সব কাজকর্ম করে মাগরিবের নামাজটা আদায় করে নিল। পরে যদি পড়তে না পারে, রেডা হবার জন্য শপিং ব্যাগগুলো থেকে সব বের করল। যা দেখল তাতে তিশার চোখ উপরে উঠে গেল। এ কি? এই লোকটা আমার জন্য বোরখা, ম্যাচিং হিজাব নিয়ে এসেছে। আমাকে পার্টিতে বোরখা পরে নিয়ে যাবে। তিশা বোরখাটা খুলে দেখে এটা একটা পার্টি বোরকা, খুব সুন্দর কাজ করা। বোরখাটা হাতে নিয়ে তিশা ভাবতে থাকে, তাই তো বলি সাহেবে পার্টিতে নিয়ে যাবার জন্য রাজি কিভাবে হলো। আমাকে আড়াল করার সব প্ল্যানিং করে রেখেছে। আর কিছু না ভেবে তিশা রেডা হয়ে গেল। হিজাবটা ঠিক করছিল তখনই জিসান এসে পেছন দিয়ে তিশার কোমর জড়িয়ে ধরে। আয়নার দিকে তাকিয়ে দেখতো আমার তিশাকে কেমন লাগে। কেমন লাগে? তিশা একদম আমার মনের মতো। এখন থেকে আপনাকে বাহিরে গেলে এসব পরেই যেতে হবে। নিজেকে পর্দায় রাখতে হবে। আমি চাই না আমার বউকে অন্য কেউ দেখুক। বুঝছিস? সব জায়গায় পড়তে হবে। তিশা জি ম্যাম, বাহিরে গেলে এখন থেকেও বোরখা পরে যাবেন। যতটা পারবেন নিজেকে ঢেকে রাখবেন। ইসলামী জীবন মেনে চলার চেষ্টা করবেন। আমিও নিয়মিত নামাজ ধরব। আমি চাই ভবিষ্যতে আমাদের সন্তান আমাদের নিয়ে গর্ব করতে পারে। আমরা যাতে তাকে ভালো শিক্ষা দিতে পারি, ইসলামী জ্ঞান দিতে পারি, তার জন্য নিজেদেরকেও আগে শুধরাতে হবে। ঠিক আছে। জিসানের কথাগুলো শুনে তিশা খুবই অবাক হল। এরপর তিশা মাথা নেড়ে হ্যাঁ বলল। তিশা জিসান তিশা পার্টিতে চলে গেল। একে কোম্পানি এর মালিক পার্টিটা আয়োজন করেছে। দেশের বড় বড় বিজনেসম্যানরা ও পার্টিতে অংশগ্রহণ করেছে। জিসানকে দেখে কোম্পানির ম্যানেজার নিজে এসে রিসিভ করতে আসলো। পার্টিতে এসে তিশার খুব অস্বস্তি লাগছে। কারণ এ ধরনের পার্টিগুলোতে তিশা আগে আসেনি। আর আশেপাশের মেয়েগুলো বেশিরভাগই ওয়েস্টার্ন ড্রেস পরে হাতে ডাইনিং নিয়ে মেতে আছে। আর জিসান ও অন্য বিজনেসম্যানদের সাথে কথা বলতে একটু ব্যস্ত হয়ে পড়েছে। তিশা একা একা দাঁড়িয়ে ভাবছে, আরে এখানে আমার কি কাজ, শুধু শুধু এনেছে। তিশার ভাবনার জগতে ছেদ এনে কেউ পেছনে থেকে তিশাকে ডাক দিল। পেছনে ঘুরে দেখি নিলয়। আরে আপনি এখানে, আর আমাকে চিনলেন কিভাবে? আমিও তোমার হাসবেন্ডাহের মতো একজন বিজনেসম্যান। তাই আমাকেও ইনভাইট করা হয়েছে। আর তোমাকে হাজার মানুষের ভিড়েও চিনতে পারব। তুমি একটু স্পেশাল যে। মানে, তিশা জানে না নিলয়ের মনে তিশার জন্য যে আলাদা একটা জায়গা আছে। এত মানে করছো কেন? জিসান ঠিকই বলছে, তোমার মাথায় ঘিলু আছে। আরে তুমি একমাত্র নারী এখানে বোরখা পরে এসেছ। আর এ ধরনের আইডাহা যে তোমার স্বামীর ছাড়া আর কারো না তা আমি ভালো করেই জানি। তাই চিনতে সমস্যা হয়নি। যাই হোক, তোমাকে খুব সুন্দর লাগছে। রাইট, এ ধরনের পার্টিগুলোতে আমাকে কখনো আনে না। আর কেন আনে না আজ বুঝতে পারলাম। দেখুন, আমাকে এনে নিজেই ব্যস্ত হয়ে পড়ল। তিশা বোর ফিল করছো? সমস্যা নেই, আমি আছি তো আপনার সেবায় নিয়োজিত হতে। থ্যাঙ্কস ভাইয়া। তিশা এখনো তো কিছু করলামই না। আগে কিছু করি তোমার জন্য, তারপর বলো। নিলয় আপনি আমার জন্য অনেক কিছু করেছেন। আমাকে জিসান সব বলছে। কিন্তু ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করতে চাইনি, তাই বলিনি। তিশা তাহলে আজ কেন বলছো? নিলয় কারণ উপকারের পাল্লা ভারী হয়ে যাচ্ছে। কিছুটা তো কমাতে হবে। তিশা তাই তুমি তো দেখি দারুণ কথা বলো। এই কারণে বলি, জিসান এত পাগল কেন তুমি বলতে? জিসান এতক্ষণ একে কোম্পানি এর মালিক আরাফান খান এর সাথে কথা বলল। আর জানতে পারল
আরাফান খানের ওয়াইফ ডাহলোটার দায়িত্ব আছে, কিন্তু সে এখনো আসেনি। কিছুক্ষণ পর সবাইকে একটা করে মাস্ক দেওয়া হলো। জিসান মাস্কটা নিয়ে তিশার কাছে এসে পড়ল। তিশাকে নিজের হাতে মাস্ক পরিয়ে দিচ্ছে আর নিলয়ের সাথে কথা বলছে। এমন সময় হলের লাইট সব অফ হয়ে ডাহিন্স ফ্লোরে শুধু লাইট রাখা হয় কাপল ডাহিন্স করার জন্য। কিন্তু জিসান এতে একদমই ইন্টারেস্টিং না, তাই ম্যানেজারকে খুঁজছে বলে চলে যাবে। আর তখনই কেউ এসে জিসানকে টান দিয়ে ডাহিন্স ফ্লোরে নিয়ে যায়। জিসান কিছু বুঝে ওঠার আগেই মেয়েটি জিসানের এক হাত নিজের হাতে রেখে আরেক হাত নিজের কোমরে রেখে ডাহিন্স করা শুরু করে দেয়। ঘটনাগুলো এতই দ্রুত হলো যে জিসান কিছুই বুঝে উঠতে পারছে না। সরি মিস, আই এম নট ইন্টারেস্টেড ইন ডান্সিং উইথ এনিওয়ান এক্সপেক্ট মাই ওয়াইফ, এটা বলে জিসান মেয়েটা থেকে সরে যেতে নেয়। ইফ আই সে আই এম মিসেস আরাফান খান। ও রিয়েলি, আই এম গ্ল্যাড টু মিট ইউ, জিসান বলেই চলে যেতে চাইলে মেয়েটি আবার জিসানকে আটকে ফেলে। এদিক দিয়ে মিউজিকও শুরু হয়ে যায় আর জিসান বাধ্য হয়ে ডাহিন্স করতে হয়। তুমি আজও বদলাওনি জিসান, শুধু আগের থেকে অনেকটা হ্যান্ডাহাম হয়ে গিয়েছ। মাস্কের কারণে জিসান দেখতে পাচ্ছে না মেয়েটাকে। কে আপনি? আমি কি চিনি আপনাকে? জিসান ভ্রু কুচকিয়ে জিজ্ঞেস করে। তুমি যতটা চিনো আমায় অতটা কেউ চিনে না। এই বলেই নিজের মাস্কটা সরিয়ে একটা পৈশাচিক হাসি দেয়। রোজ তুমি মিসেস আরাফান খান। রোজকে দেখে জিসান রোজ থেকে দূরে সরে যেতে নেয়। রোজ হল জিসান ও রায়হানের ভার্সিটির ফ্রেন্ডা। রায়হানের সাথে তেমন কোনো বন্ধুতা ছিল না, কিন্তু জিসানের সাথে ছিল। জিসানের তরফ থেকে শুধু বন্ধুত্ব ছিল, কিন্তু রোজ জিসানকে পাগলের মতো ভালোবাসত। এক কথায় ডেঞ্জারাস লাভ। তার কাহিনী পড়ে বলি। মম, ঠিক বলছ। কিন্তু রোজ জিসানের আরও কাছে গিয়ে ওর সাথে লেপটে গিয়ে ডাহিন্স করছে। এতগুলো মানুষের সামনে জিসান কিছু বলতেও পারছে না। রোজ কি করছো? ছাড়ো আমায়, সবাই দেখছে। লিমিট ক্রস করছো তুমি। দেখুক এতে আমার কি, আমি কি তোমার সাথে এসব নতুন করছি? রোজ জিসানকে অস্বাভাবিকভাবে টাচ করছে। জিসান ভেবে পায় না একটা মেয়ে এতটা নির্লজ্জ কিভাবে হয়। তার উপর ও এখন বিবাহিত। ওর হাসবেন্ডার দেখলে ব্যাপারটা কতটা খারাপ দেখাবে। রাগের বসে আবার ডাহলটা না আবার কেনশাল ডাকরে দেয়। জিসান খুব কৌশলে রোজ থেকে নিজেকে ছাড়িয়ে ফেলে। দূর থেকে তিশা এসবই দেখছিল। কিছু না বললেও ওর চোখ দুটো ছলছল করছে, হয়তো যে কোনো সময় বৃষ্টি নেমে পড়বে। ঠিক এ সময় কোথা থেকে জিসান এসে আমার হাতটা ধরে টেনে পার্টি থেকে বের হয়ে যায়। কিছুক্ষণ পর আমরা বাসায় এসে পড়ি। গাড়িতে কেউ কোনো কথা বলিনি। আর বাসায় আসার পরই জিসান অনেক টেনশনে। মেয়েটা সম্পর্কে জিজ্ঞেস করলে জিসান পরে বলবো বলে শুয়ে পড়ে। এর আগে জিসানকে এত টেনশনে কখনো দেখিনি। আমার আর জিসানের মধ্যে কেন জানি সেদিন থেকে দূরত্ব বেড়ে যায়। সে রাত নির্ঘুম কাটে, শুধু এ ভেবে কে এই মেয়ে, আর কি সম্পর্ক জিসানের এই মেয়ের সাথে। হঠাৎ রূপকদার কথায় আমার ধ্যান ভাঙ্গে। অতীত থেকে ফিরে এলাম। কি রে, কি এমন চিন্তা করছিস? পালানোর আইডাহা খুঁজছিস মনে হয়। লাভ নেই, পালাতে চাইলে ধরি দিয়া বাইধা রাখুম। মনে রাখিস। রূপকদার কথা শুনে আমি একটু হেসে দিলাম। জানো রূপকদা জিসানো বলে আমাকে নাকি ধরি দিয়া বেঁধে রাখবে। বেঁধে রাখলে হয়তো ভালোই হতো, তাই না? তাহলে আমাকে একা এই সময় কাটাতে হতো না। কেনরে আমরা আছি না, নাকি আমাদের চোখে পড়ে না? রূপকদা, আমিও আছি। পেছনে তাকিয়ে দেখি সুরভি দাঁড়িয়ে আছে। আরে সুরভি আপু, তুমি কখন এলে? ভেতরে আসো। দাঁড়িয়ে আছো কেন? সুরভি চাচির ছোট বোনের মেয়ে,
বাল্যকাল থেকেই রূপকদাকে ভালোবাসে। অনার্স পড়ছে। দেখতেও খুব সুন্দর। সবথেকে সুন্দর ওর চুলগুলো, ঘন, কালো আর অনেক বড়। এই মাত্রই আসলাম। এই নো, মা তোর জন্য চিরার মোয়া পাঠাইছে। সুরভি: তাই, কই দেও তো। আমি নিয়েই খাওয়া শুরু করে দিলাম। আরে আস্তে খা, আর বেশি খাইছ না, পরে পেট ব্যথা করবে। রূপকদা: হো কইছে তোমারে, তিশা খাতো কিছু হইব না। আর শোনো, তোমার জন্য পিঠা আনছি। নিজের হাতে বানাইছি, খাইয়া কো তো কেমন হইছে। রূপকদা উঠে দাঁড়িয়ে: তোর ওই পচা পিঠা তুই খা। আর তকে কে বলছে আমার জন্য পিঠা বানাতে? তকে না বলছি, আমার এসব ভনিতা একদমই পছন্দ না। সরামার সামনে থেকে। বলে নিজেই চলো গেল। সুরভির মুখটা মলিন হয়ে যায়। ভাইয়াকে খুব ভালোবাসো তাই না? আমি বাসলে কি হইব, তোর ভাই তো দুচোখে দেখতে পারে না আমাকে। দেখোস না কেমন ব্যবহার করে। আমারে অপমান করে, অনেক মজা পায় সে, বুঝলি। কিন্তু আমার মনরে বুঝাইতে পারি না। তারে না দেখলে থাকতেও যে পারি না। ভালোবাসা মনে হয় এমনি, দেখো ভাইয়াও একদিন তোমাকে অনেক ভালোবাসবে। শুনো, একটা আইডাহা পাইছি। দেখো, কিছুটা কাজে আসেনি। আমি সুরভি আপুকে সব বুঝিয়ে দিলাম। কাল দেখা যাবে ভাইয়া তোমাকে ভালোবাসে কিনা। পরের দিন সকালবেলা প্ল্যান অনুযায়ী রূপকদা যখন নাস্তা করতে বসে ঠিক তখনই সুরভির আগমন ঘটে। খালা তিশা কই? এই তো আমি। আপু আমাকে ধরে চেয়ারে বসালো। তুই আমাকে ডাকছিস কেন, তাড়াতাড়ি বল। আমার আবার তাড়া আছে। আগে বলো, তুমি কোথায় যাচ্ছ এত সেজেগুজে? তোমাকে তো একদম ঝাক্কাস লাগছে। হে সুরভি আপু, তিশা আপু ঠিক বলছে, তেমাকে খুব সুন্দর লাগছে। যে দেখবে পাগল হয়ে যাবে। রূপা: এবার রূপক না তাকিয়ে পারল না। আসলে এতক্ষণ ধরে রূপক সুরভির দিকে তাকায়নি। ভাবছে আবার কোনো প্যারা দিতে আসছে। কিন্তু এখন সুরভিকে দেখে হা হয়ে আছে। আর তা তিশা ঠিকই খেয়াল করেছে। তুমি কোথায় যাচ্ছ আপু, এত সাজছ কেন? এদিক দিয়ে রূপক চিন্তা করছে, ওকে আজ এত সুন্দর কেন লাগছে, নাকি আগের থেকেই ও সুন্দর ছিল, কিন্তু আমি মনে হয় খেয়াল করিনি। গাধা একটা আমি। হে রে, বাবার বন্ধুর ছেলে, আজমির আছে না, তার সাথে ঘোরার প্ল্যানিং আছে আজ। উনি নিতে আসবে কিছুক্ষণ পর। ও, তা হঠাৎ আজমির ভাইয়ার সাথে ঘুরতে যাওয়ার প্ল্যানিং, কোনো বিশেষ কারণ? তিশা সুরভির সাথে কথা বলছে আর রূপকদার দিকে আর চোখ দিয়ে দেখছে। রূপকদার চেহারা পরিবর্তন হয়ে গেল। চেহারে রাগ স্পষ্ট দেখা যাচ্ছে। মম, আছে তো। বাবা বিয়ে নিয়ে মাথা খারাপ করে ফেলছে। এতদিন তো তাল বাহানা দিয়েছি। কিন্তু বাবা যখন কাল ডাহ নিয়ে বলল, হায়াত মরণের কথা বলা যায় না মারে, আমি তোকে কারো হাতে তুলে দিয়ে শান্তিতে মারতে চাই। বাবার কথায় নিজেরই খুব খারাপ লাগলো জানিস। কাল অনেক চিন্তা করলাম, শুধু শুধু বাবাকে এত কষ্ট দিয়ে কি লাভ। এমন তো না আমার জন্য কোনো প্রিন্স বসে আছে, যার জন্য অপেক্ষা করব। তাই রাজি হয়ে গেলাম। বাবা অনেক আগেই আজমির কথা বলেছিল, তাই আজ তার সাথে বের হব। কি বলিস, যাকে বিয়ে করব তাকে জানাও তো দরকার। এদিক দিয়ে রূপক চিন্তা করছে, এত বছর এই ফুল আমার ছিল, আমি এখনো তার সুবাস নিলাম না। আর আমার বাগানের ফুলকে নাকি অন্য কেউ নিয়ে যাবে, মগের মুল্লুক পাইছে। দেখুন কেমনে নেয়। ঠিক বলেছ। অল দ্য বেস্ট আপু। তিশা সুরভিকে। এসব শুনে রূপকদা ওখান থেকে কোথায় যেন চলে গেল। আমি তার যাওয়ার দিকে তাকিয়ে হাসতে থাকলাম। মনে মনে ভাবলাম, এবার পালাবে কোথায়।
সুরভি আপুও কিছুক্ষণ পর চলে গেল। কিন্তু সেদিনের প্ল্যানটা খুব কাজ দিছিল। ওই দিনই রূপকদা চাচিকে পাঠায় সুরভি আপুদের বাসায় বিয়ের প্রস্তাব দিয়ে। আর সুরভি আর রূপকদার এঙ্গেজমেন্টটাও হয়ে যায়। আর এভাবেই তাদের সাথে আমার দিনগুলো চলে গেল। আজ প্রায় 5 মাসের উপর আমি এখানে। জিসান মায়ের কোলে মাথা রেখে কাঁদছে। এই একটি মাত্র জায়গা যেখানে জিসানের সব কষ্ট, দুঃখ যেন নিমিষে দূর করতে পারে। মায়ের কোলে মাথা রেখে এক পরম সুখ পায় জিসান। কি হলো বাবা তোর, কাঁদছিস কেন? তিশার কথা মনে পড়ছে। দেখিস তিশা জলদি ফিরে আসবে আমার মন বলছে। ছোট মানুষ তো তাই অভিমানটা একটু বেশি। দেখিস সময়ের সাথে জ্ঞান বুদ্ধি যখন বাড়বে, এমন ছেলেমানুষই ও কমে যাবে। মায়ের এসব কথায় জিসানের এবার রাগ উঠে গেল। মা দুদিন পর যে নিজে এক বাচ্চার মা হবে, সে নিজে কোনো দিক দিয়ে বাচ্চা বলতো। কি সব বলছিস তুই, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি বাবা হব, আর তুমি দাদি, বুঝলে? তোমার ওই বাচ্চা বউ আমার বাচ্চাকে পেটে নিয়ে পালিয়েছে। চিল্লিয়ে কথাগুলো বলছে। মানে জিসানের মা মনে হয় 7 আসমান থেকে নিচে ধপাস করে পড়ছে মনে হয়। মানে তিশা প্রেগনেন্ট ছিল যখন ও বাসা থেকে চলে গেছে। জিসান: ও ও আচ্ছা, তাই তো বলি, ও কিছুদিন ধরে কেমন অসুস্থ অসুস্থ লাগছিল। আমার তখনই সন্দেহ হয়েছিল, তাই আমি ডাক্তারের কাছে নিয়েও যেতে চাইছিলাম, কিন্তু মেয়েটি জিদ ধরল যাবে না, এমনই ঠিক হয়ে যাবে নাকি। আমাকে বলনি কেন? জিসান: আমি ভাবলাম তোকে হয়তো ও বলেছে। আমি কি জানি ও এভাবে আমার নায়নাতনি নিয়ে পালাবে। কিন্তু তোকে কে বলছে? সেটা জেনে কি করবে শুনো, কাল তোমার বাচ্চা বউকে আনতে যাচ্ছি। একবার শুধু পাই সব বিমৃতি যদি না ছুটাইছি, তাহলেও আমার নামও জিসান না। আদর করে করে মাথায় উঠাইয়া ফেলছি তো। এখন বুঝাবো আমি যদি মাথায় তুলতে পারি, আবার জোরে আছাড় ও মারতে পারি। এ কথা বলেই জিসান ওর মার রুম থেকে বের হয়ে নিজের রুমে চলে গেল। রুমে গিয়েই বিছানায় হাত পা মেলে শুয়ে পড়ল। আজ খুব ক্লান্ত লাগছে, হয়তো এত দিনের অপেক্ষা শেষ হবে বলে। কত রাত জিসান ঘুমায়নি, তা হয়তো জিসানও জানে না। চোখ বন্ধ করলেই তিশার মুখটা যেন ভেসে উঠত। তাই সে আজ রিল্যাক্স হতে চায়। জিসান মনে মনে ভাবছে, রোজ নামের সেই অভিশাপ ওর জীবনে পুনরায় যদি না আসত, তাহলে আজ জীবনটা কত না সুন্দর হতো তিশা আর আমাদের বেবির সাথে। ওর অস্তিত্ব ও আমিও ফিল করতে পারলাম না। আমার কিছু ভুলের কারণে আজ আমি আমার সবথেকে দামি মানুষগুলো থেকে দূরে। আমাকে তিশাকে সব খুলে বলা উচিত ছিল। কেন বললাম না সেদিন? আর তিশা কেন তুই একটু ধৈর্য ধরলি না? তোর মনে কোনো সংশয় থাকলে, সন্দেহ হলে কেন একবার আমাকে জিজ্ঞেস করলি না? আমি তোর সব সংশয় দূর করে দিতাম, তবুও তোকে যেতে দিতাম না। তোর জিসান এমন কিছু করবে তুই ভাবলি কি করে? আমার প্রতি কি একটুও বিশ্বাস রাখতে পারলি না? কেন আমাকে আমার সন্তান থেকে দূরে রাখলি? স্বামী স্ত্রীর সম্পর্কটা এমনি, এখানে লুকোচুরি যত বেশি থাকে সন্দেহ ততই বাড়ে। জিসান একজন প্রাপ্ত বয়সের ছেলে। জীবনের অনেক কিছুর সাথে ওর অভিজ্ঞতা আছে। কিন্তু অপর দিক দিয়ে তিশা ওর পুরো জীবটা কেটেছে নরধারিতে। কখনো রায়হান বা কখনো বাবা মা, বা কখনো জিসান ওর জীবনের সব সিদ্ধান্ত নিয়েছে। তাই নিজের বুদ্ধি খাটিয়ে কিছু ভাবার প্রয়োজন পড়েনি। আর যখন পড়ছে একটা ভুল সিদ্ধান্ত নিয়েছে। অতীত। সেদিন পার্টি থেকে ফিরে এসেই খুব টেনশনে পড়ে গেলাম, রোজ আবার কেন এলো? এবারও কোনো প্ল্যান করে এসেছে মনে হয়। আমি এসব ভাবতে ভাবতে তিশার দিকে তাকালাম। ওর চোখ দেখেই বোঝা যাচ্ছে, মেয়েটি কষ্ট পাইছে। রোজের সাথে এতটা ক্লোজ হয়ে ডাহিন্স করাতে অনেক প্রশ্নও মনের মধ্যে জমে আছে। কিন্তু সরি জান, আমি এখন কিছুই বলতে পারবো না।
আগে রোজের প্ল্যান কি জানতে হবে। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। কিন্তু রাত ৩টায় হঠাৎ কেউ কল দিল। আমি টাইমটা দেখে ফোনটা রিসিভ করলাম। হ্যালো, জিসান। নিশ্চুপ। কথা না বলতে চাইলে ফোন কেন করেন এত রাতে? যত সব আজাইরা লোক বলে ফোনটা কাটতে নিলাম, আর তখনই কেউ হ্যালো বলল। আমি খুব ভালো করে চিনতে পারলাম ফোনের অপর পাশের এই হ্যালোর মালিক কে। আমি একবার তিশার দিকে তাকালাম। ও গভীর ঘুমে আচ্ছন্ন। তাই আমি বারান্দায় চলে গেলাম। হে বলো, কেন কল করেছ এত রাতে? কেন আবার তোমাকে আমার চাই? তুমি তো খুব ভালো করে জানোই আমার কোনো জিনিস পছন্দ হলে এত সহজে ছাড়ি না, তা যেভাবেই হোক হাসিলও করেনি। আমি কোনো জিনিস না রোজ, আমি মানুষ। সেটা তোমার ভাবা উচিত। এত কিছু করার পরও শান্তি হওনি, আবার আসছো আমার জীবনে ঝড় আনতে। কেন এলে? কি করব জান, আমার রাজ্যের রাজা এখানে আর আমি ওখানে থেকে কি করব? তাই রানী নিজেই রাজাকে আপন করে নিতে আসছে। রোজ, আমি রাজা কিনা জানি না, কিন্তু এতটুকু বলবো আমার কোনো রানীর প্রয়োজন নেই। কারণ আমার কাছে এক মায়াবী ঘুমন্ত পরী আছে, যার দিকে তাকিয়ে আমি সারা জীবন কাটিয়ে দিতে পারব। জিসান বারান্দা থেকে তিশার দিকে তাকিয়ে কথাটা বলছে। তাই বলছি নিজেও ভালো থাকো, আর আমাকেও ভালো থাকতে দেও। ফোন কেটে দিয়ে আমার ঘুমন্ত পরীটার দিকে চেয়ে আছি। ত্বকে দেখলেই আমার অশান্ত মনটা কেমন শান্ত হয়ে যায়। কি যে জাদু জানিস তুই, আল্লাহই জানে। জিসান একটু মুস্কি হাসি দিয়ে তিশাকে টান দিয়ে নিজের বুকের সাথে জড়িয়ে ঘুমিয়ে পড়ল। সেরাত তিশা জিসানের বুকের উপর ঘুমিয়েছিল। কিন্তু তিশা গভীর ঘুমে ছিল বলে কিছুই জানতে পারনি। সকালে জিসান তিশা ঘুম থেকে উঠার আগেই চলে যেতে হইছে। কাজের চাপ বেশি ছিল বলে তিশাকে খুব ক্লান্ত লাগছিল কাল, তাই জিসানও আর ডাক দেয়নি। তিশার কপালে একটু ভালোবাসার পরশ দিয়ে চলে গেল। রোজের কারণে জিসান এমনই টেনশনে, তার উপর এই ডাহলের দায়িত্ব রোজের, তাই জিসান চায় না রোজ ডাহাল ক্যান্সেল করার বাহানা পাক। কিন্তু রোজ তো ছিল বেহাইয়া টাইপের মেয়ে। প্রতিদিন জিসানের সাথে দেখা করতে আসত, কাজের বাহানা দিয়ে। জিসান বেচারা কিছু বলতেও পারত না, আর রোজকে সহ্যও করতে পারছিল না। রোজ একদিন জিসানকে জোর করে এক হোটেলে নিয়ে গেল ডানার করবে বলে। রোজ আমাকে এখানে কেন এনেছ? আরও অনেক রেস্টুরেন্ট আছে, আমার ওখানে যেতে পারি না? আমি এখানেই ডানার করব, সারাদিন কাজ করে ক্লান্ত। তাই চুপচাপ ডানার করো, তারপর বাসায় চলে যেও। আমি কিছু বলবো না। কিন্তু জিসানের কিছুটা সন্দেহ হল, কারণ রোজকে ও খুব ভালো করে চিনে। কারণ ছাড়া কিছুই করে না। তাই রোজের নর এড়িয়ে জিসান রায়হানকে কল দিয়ে আসতে বলল। রায়হান এসে জিসানকে পেল না, অনেকবার কলও দিল কিন্তু জিসানের ফোন বন্ধ। রায়হান বুঝতে পারছে রোজ কিছু একটা করেছে। তাই রায়হান নিলয়কে কল দিল। কিছুক্ষণের মধ্যে নিলয়ও চলে আসলো। নিলয়েরও অনেক ক্ষমতা আছে। ও একজন নামিদামি বিজনেসম্যান। তাই ম্যানেজারের সাথে কথা বলে হোটেলের সব সিসিটিভি ফুটেজ চেক করা শুরু করল। আর পেয়েও গেল। জিসানকে রোজ হোটেলের একটা রুমে নিয়ে যাচ্ছে। জিসানকে দেখে বুঝাই যাচ্ছে জিসানের মধ্যে নেই। রোজ ডানারের সময় জিসানে জুসে কিছু নেশা জাতীয় মিক্সডাক্রে দেওয়ার জন্য আগেই ওয়েটারকে বলে রেখেছিল। ওয়েটার টাকার লোভে তাই করল। জিসান জুসটা কিছুটা খেয়েছে। খাওয়া কিছুক্ষণ পরই মাথা ঘুরাতে লাগল। চিন্তা চেতনা লোপ পাচ্ছে জিসানের। ভাগ্যিস জুস পুরোটা খায়নি। তাই এখনও কিছুটা স্বাভাবিক রাখার জন্য চেষ্টা করছে নিজেকে। রোজ জিসানের হাত ধরে হোটেলের রুমে নিয়ে গেল।
এই রুমটা রোজ মিস্টার এবং মিসেস জিসান আহমেদ নামে বুক করে আগেই রেখেছিল। জিসানকে রুমে নিয়ে রোজ এলোপাথারি কিস করতে থাকে। কিন্তু জিসানের যেহেতু কিছুটা সেন্স এখনো আছে, তাই ও বুঝতে পারছে ওর সাথে কিছু একটা হচ্ছে। তাই জিসান রোজকে জোরে ধাক্কা মেরে ফেলে দেয় আর নিজেও বেডাহে পড়ে যায়। কিন্তু জিসান বুঝতে পারছে নিজের উপর কন্ট্রোল আস্তে আস্তে হারিয়ে ফেলছে। নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে কিন্তু পারছে না। জিসান বেডাহ থেকে উঠে যেতে চাইলে রোজ এসে বাধা দেয়। জিসানকে আবার ধাক্কা মেরে বিছানায় ফেলে দেয়। নিজেও জিসানের উপর উঠে জিসানের শার্ট খুলতে থাকে। তুমি কি ভেবেছ জিসান তোমাকে ছেড়ে দেব? আজ আমি তোমাকে আপন করেই নেব। আজ তো তুমিও নিজেকে আটকাতে পারবে না আমাকে আদর করতে। এসব বলছে আর একটা পৈশাসিক হাসি দিচ্ছে। রোজ শার্টটা খুলে জিসানের বুকে কয়েকটা কিস করল। জিসান বাধা দিতে গিয়েও বাধা দিতে পারছে না। এদিক দিয়ে রোজ জিসানের আরও ক্লোজ যেতে নিলেই কেউ দরজা খুলে ভেতরে আসে। রোজ তাকিয়ে দেখে দরজায় রায়হান ও নিলয় দাঁড়িয়ে আছে। অগ্নিময় চোখে রোজের দিকে তাকিয়ে আছে। রায়হান রোজকে ধাক্কা দিয়ে জিসান থেকে সরিয়ে ফেলল। রোজ ফ্লোরে গিয়ে পড়ল। তখন নিলয় রোজকে টেনে দাঁড় করিয়ে কষে একটা চড় মারে। এই তুই কি সত্যি একটা মেয়ে? একটা মেয়ে এতটা নির্লজ্জ কিভাবে হতে পারে বলতো? ছি, আমার তোকে দেখে নিজেরই লজ্জা করছে। তোর মতো মেয়ে আমার ক্লাসমেট ছিল। তুই মেয়ে নামে কলঙ্ক। এরপর রায়হান ও নিলয় জিসানকে ডাক্তারের কাছে নিয়ে গেলে ওকে স্বাভাবিক করতে। কয়েক ঘন্টা জিসান হসপিটালে ছিল। একটু স্বাভাবিক হলেই জিসান বাসায় চলে আসে। সে রাতে, তাই জিসান অনেক রাতে বাসায় আসে। ডাক্তার রাতটা এখানেই থাকতে বলেছিল, কিন্তু জিসান থাকতে রাজি হয়নি। তাই নিলয় ও রায়হান বাধ্য হয়েই জিসানকে বাসায় নামিয়ে দিয়ে যায়। সেদিন ওই রুমেও একটা ক্যামেরা লাগানো ছিল। জিসানকে পরে ব্ল্যাকমেল করার জন্যই ক্যামেরা লাগিয়েছিল রোজ। কিন্তু ওর প্ল্যান নষ্ট হওয়ায় ও নতুন প্ল্যান করল। তাই ভিডিওটা কিছুটা অ্যাডাপ্ট করে তিশাকে পাঠিয়ে দিল। এই ছিল জিসান ও তিশার বিচ্ছেদ হবার মূল কারণ। কিন্তু এই ভিডিও দেখার পরও তিশা জিসানকে সেদিনই ছেড়ে যায়নি। হয়তো জিসানের প্রতি ওর ভালোবাসার গভীরতাও বেশি ছিল। তাই তো ওর বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। জিসানকে বারবার জিজ্ঞেস করতে চাইছিল কি সত্য কি মিথ্যা, কিন্তু পারনি, কোনো না কোনো কারণে। একসময় ধৈর্যের বাঁধ ভেঙে পড়ে ভালোবাসা আর সন্দেহ এর মধ্যে সন্দেহ জিতে যায়। বর্তমান এসব ভাবতে ভাবতে জিসানেরও চোখ লেগে গেল। এ যেন কত বছরের শান্তির ঘুম। জিসান আজই যেতে চাইছিল তিশাকে আনতে, কিন্তু রায়হান নিষেধ করল। কারণ রূপকের গ্রামের ঠিকানা রায়হান ও জানে না। ও আজ ঠিকানা বের করে কাল সকালে যাওয়াই ভালো মনে করল। আজ যেতে যেতে অনেক রাত হয়ে যাবে। জিসানকে অনেক কষ্টে আটকাতে পারছে। এদিক দিয়ে তিশার মনটা সকাল থেকেই বিচলিত করছে। নীলুর সাথেও তেমন কথা বলতে পারেনি, ক্লাসে ছিল বলে। এরপর থেকেই ওর কিছুই ভালো লাগছে না। কেন জানি মনটা আজ জিসানের জন্য ছটপট একটু বেশিই করছে। এমন তো না জিসানকে এতদিন মনে পড়েনি। মানুষটিকে ভুলতেই পারিনি, তাহলে না মনে করার কি আছে? কিন্তু আজ তাকে দেখতে খুব মন চাচ্ছে। কাল যদি আমি না বাঁচি তাহলে হয়তো মানুষটিকে না দেখেই চলে যেতে হবে। একটি বার তাকে দেখতে চাই। আল্লাহ কি আমার আশাটা পূরণ করবে? কিরে এত কি চিন্তা করিস? রূপকদা, কিছু না, কিন্তু তুমি এই সময় বাসায় কি করো? তিশা, এই তো হিসেবের খাতাটা বাসায় রেখে গেছি সকালে, তাই বাকি কাজগুলো করতে পারিনি। কি আর করব, চলে আসলাম বাসায়। তুই বল তোর টোনাটুনি কেমন আছে?
তোকে বেশি ঝালাচ্ছে না তো? রূপক তিশার পেটে হাত রেখে বলছে, এই আমার টোনাটুনি তিশা, মাকে বেশি জ্বালিও না, তাহলে কিন্তু আমি তোমাকে একটু আদর করব না, আরও তো মাত্র কিছুদিন। তারপর তো তোমার মামা বিশ্রাম করবে, আর আমরা গল্প করব, খেলব। কি বলো? এই মামুর সাথে খেলবে? রূপকদা, আমার কিছু হয়ে গেলে আমার সন্তানকে ওর বাবার কাছে দিয়ে দিও। আমি হয়তো জিসানকে শেষ দেখাও দেখতে পারব না। জানি না কাল ভাগ্যে কি আছে, কিন্তু আমার সন্তানটাকে বাঁচিও। কোনো সমস্যা হলে ডাক্তার হয়তো আমাকে বাঁচাবার চেষ্টা করবে, কিন্তু তুমি আমার সন্তানকে বাঁচাবার জন্য বলবে। তুই এসব কেন বলছিস? আল্লাহর উপর ভরসা রাখো, আল্লাহ সব ঠিক করে দেবে। আর আমার মনে হয় এখন জিসানকে জানানো দরকার সব। এই বাচ্চার উপর ওরও সমান অধিকার আছে। আমি বলি কি, তুই জিসানকে একটা কল করে দেখো কি বলে। অনেকবার কল দিতে চাইছিলাম, কিন্তু সাহসী হয়নি আর। কে জানি কেমন রিয়েক্ট করে। ভালোবাসিস ওকে, রূপকদা? কালও ভালোবেসেছিলাম, আজও ভালোবাসি। কাল যদি বেঁচে থাকি ভালোবেসে যাব। উনার প্রতি ভালোবাসা কখনো কম হয়নি আর হবেও না। শুধু কিছুটা রাগ, তার উপর, এর চেয়ে বেশি কিছু না। পরের দিন আজ জিসান ও রায়হান রওনা দিল তিশাকে আনতে। দু পরিবারের সবাই অপেক্ষা করছে জিসানদের বাসায়। আর এদিক দিয়ে তিশা ঘুম থেকে ওঠার পরই ওর শরীরটা ঠিক লাগছে না, মনটাও বিচলিত করছে। ঠিকমতো খাবারও খায়নি, সকালে 2 বার বমিও করছে। শরীর ফুরবল, তবুও পায়চারি করছে ঘরে। কেন তার এমন লাগছে ও নিজেও জানে না। কেন জানি হারানোর একটা ভয় কাজ করছে। তিশা মনে মনে ভাবছে, বাড়ির সবাই ঠিক আছে তো? মা বাবা, রায়হান ভাই, জিসানেরা সবাই ঠিক আছে? আল্লাহ সবাইকে ভালো রাখো। তিশা এসব ভাবতে ভাবতে হেঁটে ঘরের বাহিরে যেতে নিলেই মাথাটা ঝিমঝিম করতে থাকে। মাথাটা ঘুরিয়ে পড়ে যেতে নিলে দরজার পর্দাটা ধরে ফেলে তিশা, কিন্তু তিশার ভার পর্দাটা নিতে না পারায় ছিঁড়ে নিচে পড়ে যায় তিশা। আর ব্যথাও পায় ভালো। হঠাৎ কিছু শব্দে রূপা দেখতে আসে কি পড়েছে। এসে দেখে তিশা ফ্লোরে পড়ে আছে বেহুশ হয়ে। রূপা তিশা আপু বলে চিৎকার করে। ঘরের সবাই চিৎকার শুনে দৌড়ে আসে। রূপক তিশাকে এই অবস্থায় দেখে ভয় পেয়ে যায়। তাড়াতাড়ি তিশাকে পাজা কোলে নিয়ে গাড়িতে বসে সবাই হসপিটালের জন্য। গাড়িতে ওর হাত পা ঢলে গরম করার চেষ্টা করছে, কারণ কেমন ঠান্ডা হয়ে যাচ্ছে তিশা। রূপক হসপিটালে বসে আছে, পাশে ওর বাবা মা, সুরভি ও রূপাও আছে। সবাই ডাক্তারের জন্য অপেক্ষা করছে। ডাক্তার এখনো কিছু জানায়নি, তাই খুব টেনশনে আছে। কালও তো মেয়েটা ভালোই ছিল, আজ কি থেকে কি হয়ে গেল? রূপক, আমার মনে হয় তিশার পরিবারকে এখন বলা উচিত, আবার দেরি না হয়ে যায়। রুকাইয়া বেগম, হুম্মম ঠিক বলছো মা, আমি খবর দিচ্ছি এখনই। এমন সময় ডাক্তার এলো। তিশা ঠিক আছে ডাক্তার? দেখুন, আমি আগেই বলেছি, পেশেন্টের অবস্থা এমনই ভালো ছিল না, তার উপর এমন অ্যাক্সিডেন্ট। পেশেন্টের রক্তক্ষরণ হচ্ছে, তাই আমরা আর দেরি না করে তার সিজারিয়ান করতে চাইছি। এমনই পেশেন্টের জন্য রিস্ক নেওয়া ঠিক হবে না। আর পেশেন্টের হাসবেন্ডটা কি? আমাদের কিছু কাগজে সাইন লাগবে, আর তাকে বলতে হবে আমরা কাকে বাঁচাবো। আমরা মা এবং বেবি দুজনকেই বাঁচাবার চেষ্টা করব, কিন্তু সেটা মুশকিল। তাই পেশেন্টের হাসবেন্ডের সাথে কথা বলা জরুরি। প্লিজ তাড়াতাড়ি করুন, আমাদের হাতে একদমই সময় নেই। আমরা কি করব বলুন? আমরা কাকে বাঁচাবো? রূপক পেপারগুলো হাতে নিয়ে কিছু বলতে যাবে তার আগেই তিশাকে বাঁচান। বাচ্চা না বাঁচলেও চলবে,
যদি কোনোদিন বাচ্চা না হয় তাহলেও চলবে, আমার শুধু তিশা চাই। আপনি বুঝতে পারছেন ডাক্তার? কে আপনি? পেশেন্টের কি হন? আমি পেশেন্টের হাসবেন্ড, আর আমার কথাই ফাইনাল। রূপকের কাছ থেকে পেপারগুলো নিয়ে সাথে সাথে সিগনেচার করে দিয়ে দেয়। আমার ওয়াইফের কিছু হলে আমি কিন্তু কাউকে ছাড়ব না। জিসানের চোখগুলো লাল হয়ে গিয়েছে। ডাক্তার নিজেও কিছুটা ভয় পেয়ে গেল জিসানকে দেখে। দেখুন, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব, বাকিটা আল্লাহর ইচ্ছা। আপনারা আল্লাহর কাছে দোয়া করুন, কারণ বাঁচানোর মালিক তিনি। আপনারা রক্তের ব্যবস্থা করুন, আমরা অপারেশন শুরু করছি। রূপক আশ্চর্য হয়ে জিসানকে দেখছে। জিসানের চেহারা বলে দিচ্ছে ওর ভেতরের যন্ত্রণা আর তিশাকে হারাবার ভয়। জিসানকে দেখেই রূপক চিনতে পেরেছে। তিশার কাছে জিসানের অনেক ছবি ছিল, যা প্রতি রাতে তিশা বিছানার একপাশে রেখে ঘুমাত। এতে নাকি জিসানের পাশে থাকার অনুভূতি হতো। কি অদ্ভুত ভালোবাসা! ভেতরটা পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, সবকিছু পেয়েও যেন সব হারিয়ে ফেললাম মনে হয়। দাঁড়িয়ে থাকার মতো শক্তিও যেন পাচ্ছি না। হঠাৎ করে পড়ে যেতে নিলাম। জিসান। জিসানকে দেখেই বোঝা যাচ্ছে ও আর সহ্য করতে পারছে না। ও পড়ে যেতে নিল। আমি আর রায়হান ওকে ধরে চেয়ারে বসিয়ে দিলাম। আর আমিও পাশে বসলাম। আল্লাহকে ডাকো জিসান। আল্লাহ চাইলে সব ঠিক হয়ে যাবে। তোমাকে একটি বার দেখার জন্য কাল থেকে খুব ছটফট করছিল মেয়েটা। তখন বুঝতে পারিনি কেন। এখন বুঝলাম। রূপক। জিসান শুধু শুনছে, কিন্তু কোনো কথা বলছে না, চোখগুলো শুকিয়ে গেছে। মনে হয় চোখগুলো অনেকটা বেইমান হয়ে পড়েছে। তাই তো আজ এই কঠিন সময়েও কোনো জল দেখা যাচ্ছে না। এতক্ষণে তিশা ও জিসানের পরিবারও এসে পড়েছে। খবর পেয়ে জিসানের ডাক্তার ফ্রেন্ডাহ নাইম দেশের বেস্ট গাইনি ডাক্তারকে সাথে করে এসে ওটিতে চলে গেল। কারণ রাস্তা থাকা অবস্থায় তিশার ডাক্তারের সাথে কথা বলেছে তারা। ওটির বাহিরে দাঁড়িয়ে আছে সবাই। সবার চিন্তা হচ্ছে। আল্লাহর কাছে সাহায্য চাচ্ছে। জিসানের মার সবথেকে বেশি চিন্তিত। কারণ উনি ভালো করে জানে তিশার কিছু হলো ছেলেকেও হারাতে হবে। এবার আর ছেলেকে হয়তো বাঁচাতে পারবে না। এসব চিন্তা করতে করতে প্রেসার লো হয়ে যাচ্ছে তার। তিশাকে রক্ত রূপক আর নিলয় দিয়েছে। দুজনের রক্তের গ্রুপ ম্যাচ হয়ে গিয়েছিল। তাই আর খুঁজতে হয়নি। সবাই নিশ্চুপ। ঠিক তখনই কারো কান্নার শব্দ পাওয়া গেল। সবাই ওটির দিকে তাকালো। একটা নার্স একটা সাদা কাপড়ে একটা বাচ্চাকে পেঁচিয়ে বের হল। বাচ্চাটিকে সবার সামনে এনে বলল, পেশেন্ট একটি ছেলে বাচ্চা জন্ম দিয়েছে। সবাই বাচ্চাকে দেখে স্তব্ধ হয়ে গেল। ঠিক যেন জিসান। জিসানের মা সবার প্রথমে বাচ্চাটিকে কোলে নিল। এরপর সবাই নিতে চাইলে নার্স বাধা দেয়। কারণ বেবিটার কিছুটা সমস্যা আছে, তাই বেবিকে কিছুদিন আইসিইউ কেয়ারে রাখা হবে। কারণ বেবিটা প্রিম্যাচিওর, সময়ের আগেই চলে এসেছে। তাই বেবিকে নার্স নিয়ে চলে গেল। কিন্তু জিসানের কোনো রিয়েকশন নেই। একটি বারও বাচ্চার দিকে তাকায়নি। মাথায় হাত দিয়ে চেয়ারে বসে নিচের দিকে তাকিয়ে আছে। চিন্তা শুধু এক জায়গায় এসে শেষ হচ্ছে তিশা। কিছুক্ষণ পর ওটি থেকে নাইম ও বের হয়ে এলো। নাইমকে দেখে জিসান দৌড়ে ওর কাছে গেল। কিন্তু কিছু জিজ্ঞেস করার সাহস যেন পাচ্ছিল না। গলা থেকে কথা বের হচ্ছে না। গলাটা একদম শুকিয়ে গেছে। কিন্তু নাইম বুঝতে পারে। সামনে এসে জিসানের কাঁধে হাত রেখে তিশা আপাতত আশঙ্কা মুক্ত। কিন্তু তবুও জ্ঞান ফিরা না পর্যন্ত কিছুই বলতে পারছি না। কিছুক্ষণ পর কেবিনে শিফট করছি, তুই দেখতে পারবি। তিশার হাতটা ধরে বসে আছে। কিছুক্ষণ আগেই তিশাকে কেবিনে শিফট করা হলো।
জিসানও সাথে সাথে এলো কেবিনে। জিসানের কাছে মনে হচ্ছে কত যুগ পরে আজ তিশাকে দেখতে পেল। তিশাকে ছাড়া এক একটা দিন বছরের মতো লেগেছিল জিসানের। তিশার পাশে বসে একটা গভীর কিস দিল কপালে। এতদিন পরে জিসানের প্রাণটা যেন নিজের হাতে পেল মনে হয়। কিস করতে গিয়ে দুফোঁটা চোখের জল তিশার গালে পড়ল। তিশা বেহুশ, এখনো জ্ঞান ফিরে নাই। তাই হয়তো জিসানের এই কষ্টটা দেখতে পায়নি। আর তখন থেকেই তিশার হাতটা ধরে এমনভাবে বসে আছে মনে হয় ছেড়ে দিলেই আবার তিশাকে হারিয়ে ফেলবে। তিশার হাতে নিজের কপাল রেখে, এবার উঠো যান, আর কষ্ট দিছ না আমায়। আমি যে আর সইতে পারছি না। আমার ভেতরটা পুড়ে যাচ্ছে। প্লিজ তিশা উঠো। তুই ছাড়া যে আমি শূন্য। প্লিজ। জিসানকে ছাড়া আর কাউকে ভেতরে প্রবেশ করার অনুমতি নেই। তাই সবাই বাহিরে থেকেই আয়না দিয়ে তিশাকে দেখছে। রূপক হসপিটালের বারান্দায় দাঁড়িয়ে আছে। নিজেকে দোষী লাগছে তার। কারণ সে তিশার খেয়াল রাখতে পারেনি ভালো মতো। যদি রাখত তাহলে তিশার আজ এ অবস্থা হতো না। এমন সময় রায়হান পাশে দাঁড়াল। তিশা তোদের কাছে ছিল, এ কথা আমাদের কি একবার বলা উচিত ছিল না? না, প্রয়োজন মনে করেনি। রূপক: মানে, এটা কেমন কথা বলছিস? তিশা আমার বোন, আমাদের জানার অধিকার আছে। অধিকার? ঠিক বলেছিস, তোরা ওর উপর শুধু অধিকারই খাটাস। ওর নিজের ভালো বন্ধ কখনো জানতে চাসনি। তাই তো ওর এমন কষ্টের সময় ও তোকে স্মরণ না করে আমাকে করেছে। ভাবতে পারোস আমি কে ওর? আরে এত বছর ধরে ওর সাথে দেখা পর্যন্ত হয়নি, কিন্তু সেদিন ওর সবথেকে চরম বিপদে আমাকে মনে করেছে। তার সাথে আমাকে কসম দিয়েছে কাউকে বলতে না। তুই বল, যে মেয়ে ওর সব আপনজনকে ত্যাগ করে আমাকে বিশ্বাস করেছে, তার বিশ্বাস কেমনে ভঙ্গ করি? আর তুই তো ওর ভাই, এত সামনে থেকে ওর কষ্টগুলো কেন বুঝিসনি? নাকি বন্ধুর হাতে বোনকে তুলে দিয়ে নিজের সব কর্তব্য শেষ বলে মনে করেছিস? রূপক: এমন কিছুই না, তিশা আমার কলিজা। আমি ওকে কষ্টে দেখতে পারবো না কোনোদিন। ছোটকাল থেকে আগলে রেখেছি সব কিছু থেকে। সামান্য ভুল বুঝাবুঝিতে ও এমন কাজ করবে ভাবতেও পারিনি। একটা দিন শুধু অপেক্ষা করত ও সব সত্য জানতে পারত। কিন্তু ও বোকার মতো এমন কাজ করবে, আমার এখনো বিশ্বাস হচ্ছে না। ও বোকা না রায়হান, ও ইমোশনাল টাইপ মেয়ে, তোদের বুঝা উচিত ছিল। জিসানকে খুব বেশি ভালোবাসে, ওকে ছেড়ে এসে তিশাও খুব সুখী ছিল না। প্রতি রাতে ওর কান্নার শব্দ পেয়েছি আমরা। হাসতে ভুলে গিয়েছিল মেয়েটা, জানোস কত কষ্টে ওকে স্বাভাবিক করেছি। আমি ওকে চিনি, কিন্তু জিসান ওকে ধোঁকা দেয়নি। এরপর সবকিছু রায়হান খুলে বলে রূপককে। রূপক সব শুনে, আমিও বুঝতে পেরেছিলাম কোথাও কোনো গন্ডাগোল আছে। তিশার বুঝার সমস্যা আছে। কিন্তু ওকে বললে আরও বেশি টেনশন করে, কান্নাকাটি করে। তাই সব আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি। দুজনেই নীরব। আসলে বলার কিছু নাই এখন আর। প্রায় ৪৮ ঘন্টা পর আমার অজ্ঞান ফিরেছ। আর চোখ খুলে দেখি কেউ আমার হাতটা শক্ত করে ধরে হাতের উপর মাথা রেখে শুয়ে আছে। আমার বুঝতে সময় লাগলো না, এটা আর কেউ না, আমার জিসান। আমি আস্তে করে আমার হাতটা সরাতে চাইলাম, কিন্তু আমার হাত নাড়ার সাথে সাথে জিসান ঘুম ঘুম চোখে আমার দিকে তাকালো। দেখে বুঝাই যাচ্ছে সাহেব আমার অনেক রাত ঘুমায়নি, তাই হয়তো ক্লান্ত হয়ে এখানে শুয়ে পড়েছে। চোখগুলো লাল হয়ে আছে, চুলগুলো উস্খুস্কো হয়ে আছে, মুখটা শুকিয়ে গেছে। আমি চোখ খুলে দেখি তিশা আমার দিকে তাকিয়ে আছে। ওর অজ্ঞান ফিরে দেখে আজ আমি প্রাণ ফিরে পেয়েছি। ওর গালটা দুহাত দিয়ে ধরে ওর কপালে, গালে আর ঠোঁটে একটা করে ভালোবাসার পরশ দিয়ে দিলাম। ওর কপালের সাথে নিজের কপাল লাগিয়ে কতক্ষণ ছিলাম জানি না। আর চোখ দুটো যেন আজ আর কোনো কথা শুনছে না।
জিসান। এতদিন পর তার স্পর্শ পেয়ে কি যে শান্তি লাগছে তা হয়তো বলে বুঝাতে পারবো না। তার চোখ দিয়ে যে অশ্রুগুলো আমার গালে পড়ছে তাও বলে দিচ্ছে তার ভালোবাসার কথা। এটাই আমার জিসান, হে এই মানুষটি শুধু আমাকে ভালোবাসে আর কাউকে না। কিছুক্ষণ পর উনি আমাকে ছেড়ে বাহিরে চলে গেলেন আর আমি তার যাওয়ার পথে তাকিয়ে রইলাম। এরপর সবাই এক এক করে আমার সাথে দেখা করল। এরপর রায়হান ভাই আমার পাশে বসে আমাকে হালকা করে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কাঁদতে লাগল। আমি মনে হয় এই প্রথম আমার এই ভাইকে কাঁদতে দেখলাম। খুব খারাপ লাগল। রায়হান ভাই এক এক করে সবকিছু খুলে বললেন। জিসান কেন আমার থেকে দূরে দূরে ছিল, কতটা টেনশনে ছিল সে কয়দিন, সব আমি বুঝতে পারলাম। রায়হান ভাইকে জড়িয়ে কাঁদতে লাগলাম। জিসান এই কয়েক মাস কি কষ্টে ছিল, আমাকে খোঁজার জন্য কি কি করল সব বলল। আমি কি করলাম ভাইয়া? আমার একবার উনাকে জিজ্ঞেস করা উচিত ছিল। তাকে কিছুই বলার সুযোগও দিলাম না। বিনা কোনো দোষে কত বড় শাস্তি দিলাম আমি ভাইয়া। জিসান হয়তো আমাকে মাপ করবে না। ও তোকে অনেক ভালোবাসে, তাই বেশিদিন রাগ করে থাকতে পারবে না। দেখিস, তুই একটু ধৈর্য ধরিস, নিরাশ হইস না। আমি ওকে পাঠিয়ে দিচ্ছি, কথা বল ওর সাথে। আমি মাথা নেড়ে সায় দিলাম। রায়হান বাহিরে গিয়ে জিসানকে পাঠালো। জিসান এসে তিশার সামনে দাঁড়িয়ে রইল, কিন্তু তিশার দিকে একটিবারও তাকাল না। আমার কাছে এসে একটি বসবেন প্লিজ, তিশা। জিসান তিশার পাশে এসে বেডার উপর বসল। তিশা অধশোয়া হয়ে বসেছিল, তাই জিসানকে নিজের দিকে ঘুরিয়ে তিশা শক্ত করে জিসামকে জড়িয়ে ধরল। কিন্তু জিসান ধরেনি তিশাকে। পিএলএস ফরগিভ মিলস, আমি না বুঝে আপনাকে অনেক কষ্ট দিয়ে ফেলছি, প্লিজ ক্ষমা করে দিন, প্লিজ জিসান। তিশা কান্না করতে করতে জিসানের সাদা শার্টটা ভিজিয়ে ফেলছে। প্রচুর কান্না করাতে পেটের সেলাইও ব্যথা করছে, কিন্তু তিশা থামছে না। তিশার কষ্ট আরও বেড়ে গেল, কারণ জিসান ওকে ধরেনি। কিছুক্ষণ পর নাইমার বড় ডাক্তারসরা কেবিনে ডাহ। ওদের এভাবে দেখে ডাক্তারসরা চলে যেতে চাইলে জিসান বাধা দেয়। দাঁড়া নাইম। জিসান তিশার হাতটা ধরে তিশা থেকে নিজেকে জোরকরে ছাড়িয়ে নেয়, কারণ তিশা জিসানকে ছাড়ছিল না। এরপর ডাক্তারসরা তিশাকে দেখে চলে যায় বেবিকে দেখতে। জিসানও নাইমের সাথে চলে যায় বেবিকে দেখতে। হসপিটালে 8 দিন থাকতে হয়। এই 8 দিনে জিসান তিশার সাথে একটা কথাও বলেনি। এরপর তারা ঢাকায় রওনা দেয়। জিসানের এমন আচরণের কারণে তিশার মা তিশাকে আর বেবিকে নিয়ে যেতে চাইল, কিন্তু জিসান দেয়নি। তাই কেউ আর কোনো কিছু বলার সাহস পায়নি। চলবে।